অথবা এই প্রাণীদের অনেকে তো পালায় চলে গেছে, এই আদিলুর রহমান পালায় চলে গেছে, এই যে ফায়াজ পালায় চলে গেছে, আপনার শফিক পালায় চলে গেছে সব। এরা পাবে কোথায় এদেরকে? এবং যারা ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন কম বেশি সবাই তো দুর্নীতি করে চলে গেছেন, কেউ কেউ চলে গেছেন, কেউ কেউ এখানে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন, কেউ ঘাপটি মেরে বসে আছেন। জাতির একটা দুর্ভাগ্য। কিন্তু সবচেয়ে এখানে আমি একটু সমালোচনাই করি যে এই নতুন সরকারের, তারা কিন্তু এই দুর্নীতিগুলিকে মানে খুব কঠোর ভাবে দেখছেন না। এই যে কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের যে অ্যাডভাইজারদের বিরুদ্ধে যেসব কথা উঠছে, সেসব তো পরিসরে উঠছে, তো আপনার সোশ্যাল মিডিয়াতে আসছে, পত্রপত্রিকায় আসছে, সেগুলিকে গুরুত্বের সহিত বিবেচনা করছেন না এরা। কেন করছেন না আমি জানি না, কি কারণে তাদেরকে কঠিন ভাবে বিচারের দুর্নীতি তদন্তের আওতায় আনা হচ্ছে না, সেটা তো আমরা দেখছি না। অর্থাৎ আপনি দেখুন যে তারা যে মানবাধিকার হরণ করছে, আপনি নিজের মানবাধিকার হরণ করছে কথা বলার জন্য, বাক স্বাধীনতা, এটা পানিশমেন্ট কি? আপনার একটা যেমন মনে করেন প্রজেক্টের টাকা মেরে দেয়া এক ধরনের, কিন্তু আরেকটা নিরপরাধ লোকের যে বাক স্বাধীনতা আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এনশিওর করছে, সেটা এক্সারসাইজ করতে যে যারা এখনো আদালত আছে, এখনো আছে বা ছিলেন আপনারা, তার কি পানিশমেন্ট হবে না, নাকি এইভাবেই চলে যাবে? আপনি দেখেন আজকে হামে কতগুলি শিশু মারা গেছে, কতগুলি, এই হামের টিকা, এই টিকা কেন এরকম হলো? সেই টিকা ধরেন আপনি যে এটা ছিল যে হেলথ নিউট্রিশন পপুলেশন যে প্রোগ্রাম ছিল, যে 38টা প্রোগ্রাম ছিল, সেগুলিকে কেন বন্ধ করছিল এরা? এরা কেন বন্ধ করে রাখছিল? যে টিকা তারা টেন্ডার করে কিনবে, অর্থাৎ বড় ধরনের টাকা মারার, টাকা তসরুপ করার বা উৎকোচ গ্রহণ করার সুযোগের জন্য যেগুলি আসতো গ্যাভি, মানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশনের, তারা যে টাকা দিত 70%, বাংলাদেশের 30%, এই অর্ডারটা কে দিয়েছিল? হেলথ মিনিস্টার, তৎকালীন সো কল হেলথ মিনিস্টার, হেলথ অ্যাডভাইজার, উনি এটাকে তো অফিসিয়ালি বন্ধ করে দিয়েছিল 2025 সাল থেকে। টিকা দেওয়া হয়তো না, শিশুরা মারা যাচ্ছে, এদেরকে আপনি কিভাবে বিচার করবেন? সরকার তো নীরব। এই যে তাদের যে কি ভ্যাকসিন আমাদের নিজেদের বানাইতে হবে, আপনি ভ্যাকসিন নিজে বানাবেন, কিন্তু আপনি এক্সিস্টিং যে প্রক্রিয়াটা ওটাকে আপনি বন্ধ করছেন কেন? আজকে যে সব শিশুরা মারা যাচ্ছে, হাজার হাজার শিশুর হামে মিজলসে, হামে আক্রান্ত হচ্ছে, এর জন্য দায়ী কে? দায়ী সেই ভদ্র মহিলা, এবং দায়ী হতেছে যেসব হেলথ মিনিস্ট্রির লোকজন, তারা তো চুপচাপ ছিল। কেন চুপচাপ ছিল? এবং ইনুস দায়ী। ইনুস সাহেব জাপানে যায় শিশুদের নিয়ে গল্প চেতামি কি করে, তাদেরকে আদর করে, কিন্তু এদিকে শিশুদেরকে সে টিকার অভাবে মৃত্যুর দিকে ই করছে। তাকে তো আমি তো মনে করি তাকে ই করা উচিত, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করছে, যে শিশুদেরকে টিকা বন্ধ করে রাখছে, বিসিজি টিকা সব বন্ধ করছে। কেন? টাকার জন্য, দুর্নীতি করার জন্য। আমরা সব জানি এগুলি সব। আপনি ই করেন, তদন্ত করেন, দেখবেন যে একটা কি যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা কার্টেল হয়ে উঠছিল, একটা আপনার চক্র গড়ে উঠছিল এই ইন্টারিম গভর্নমেন্টের সময়। তাহলে এই পরিমাণ যখন অভিযোগ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে, সাবেক উপদেষ্টা পরিষদের, তাদের কিন্তু বর্তমান সরকার কেন কোনো ব্যবস্থা নিবে না বা নিতে চাইবে না? আপনার কি মনে হয়? মানে কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে তাদের মধ্যে বর্তমান সরকারের সঙ্গে? অনেকে এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, অনেকে মন্তব্য করছেন, আপনি তেমনটি মনে করেন কিনা? আমার মনে হয় যে কোনো একটা গ্যারান্টি এরা পাইছে, কোনো রাষ্ট্র থেকে কোনো দেওয়া আছে, ইমিউনিটি দেওয়া আছে। এখন এইসব ইমিউনিটি আলা লোকদেরকে ই করলে তো হবে না, তাদেরকে ধরতে হবে। তাহলে জনগণ, আমি মনে করি কি, জনগণ যদি রাস্তায় নামতে হয়, যে এই যে অত্যাচার, অবিচার, বাক স্বাধীনতা হরণ করলো, টাকা পয়সা লুট করে চলে গেল, এগুলি কিন্তু পানিশমেন্ট না হয়, আবারও এরকম লুট হয়ে যাবে। একবার লুট হবে। এই যে দেখেন শিশুরা মারা যাচ্ছে, এই যে একটা প্রোগ্রামকে নষ্ট করে দিছে। 2 কোটি টিকা ছিল মিজলসের, এই যে এখন যে প্রোগ্রামটা দিছে, 2 কোটি ক্যাম্পেইন করার জন্য টিকা স্টোরে ছিল। স্টোরে থাকা সত্ত্বেও তারা সেই ইমিউনাইজেশন করে নাই, কারণ ইপিআই লোকজনকে তারা তার বেতনের জন্যই করছে, অনেক টেম্পোরারি লোকদেরকে ফায়ার করে দিছে। এটা ক্রিমিনাল অফেন্স। তো আপনার এই তদন্ত হয় না কেন? এটা তো আপনার ই করা দরকার, কি বলে, আপনার হোয়াইট পেপার বাইর করা দরকার। এটা যদি অন্য জায়গায় হয়তো, অন্য দেশে হয়তো, তাহলে আজকে সেই আপনার এই যে কংগ্রেশনাল কমিটি, অর্থাৎ আমাদের যে এই যে সংসদে এই কথা উঠায় না কেউ, সংসদে এই কথা উঠায় না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে ডক্টর ইউনূস এবং তার যে সহকর্মীরা,
তাদেরকে আদালতের তাদের আইনের আওতায় আনা দরকার, তাদেরকে নিয়ে বিচার করা দরকার যে তুমি এই কাজ করছো কেন। অনেক রকম এরকম কাজ আছে, অপরাধ করে চলে গেছে, এই যে চুক্তি করছে। এখন এই যে ডক্টর খলিল বললো যে কোনো কি কোনো গোপন চুক্তি নাই। গোপন চুক্তি না হলে এই চুক্তিটা ওয়েবসাইটে, ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইটে প্রকাশ করো না কেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করো না কেন? আমরা দেখি এই ধরনের মিথ্যা কথা যারা বলে তারা তো সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এটাই আমাদের কথা। আমরা তো সুশাসনের জন্য রক্তকয়ী একটা অভ্যুত্থান ঘটানো হয়েছে। আপনি বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট আবার আনতে চাই, নাহিদ ইসলামরা একটা অস্থিরতা তৈরি করে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। সেই ইন্টারিম এর রূপ কি কেমন হতে পারে? আবারও কি ডক্টর ইউনূস আসবে, মানে ডিপ স্টেটের খেলাই আবার এখানে নতুন ভাবে প্রতিষ্ঠিত হবে, এরকম কিছু? শুনেন, দেখেন, জিনিসটা হয় কি, আহ, এই যে যে গ্রুপটা আছে, এই গ্রুপ তো ওইভাবে আসবে না, হয়তো আর একটা গ্রুপ আসবে, কিন্তু মূল চরিত্র তো একই থাকবে, মূল চরিত্র একই থাকবে। আর নাহিদ ইসলাম কি রকম ভাবে বললেন আমি বুঝতে পারি না, যে ভদ্রলোক কি জ্ঞান বিবেচনা কতটুকু আছে। ইউনূস সাহেব, রেজওয়ানা, এই যে সাখাওয়াত সাহেব, এই যে আদিলুর রহমান, এইসব অ্যাডভাইজাররা রাস্তায় মিছিল করতে নামতে পারবে বলেন? ইজ ইট পসিবল? তো ঘৃণিত সব জীব প্রাণী, অথবা এই প্রাণীদের অনেকে তো পালায় চলে গেছে, এই আদিলুর রহমান পালায় চলে গেছে, এই যে ফায়াজ তাইয়্যেব পালায় চলে গেছে, আপনার শফিক পালায় চলে গেছে সব। তো এরা পাবে কোথায় এদেরকে? এই ধরনের কল্পনায় আছে তাদের। আর নতুন হয়েছে ফটোগ্রাফার একজন। শহীদুল আলম সাহেবের কথা বলছেন, নতুন ফটোগ্রাফার? না, তার মানে শোনা হ্যাঁ, ব্যঙ্গাত্মক হয়ে গেল, তাহলে সরি শহীদুল সাহেব। না, ঠিক আছে। আমি আমি শেষ আরেকটি প্রশ্ন আপনার কাছে সরাসরি করতে চাই এবং উত্তরটা আশা করছি। অনেকে বলছেন যে জামাতকে ছাড় দিয়ে চলার চেষ্টা করছে বিএনপি, জামাত এবং এনসিপি কে, তাদেরকে চাপাতে চাইছে না, ক্ষুব্ধ করতে চাইছে না, একটু রিল্যাক্সে দেশ পরিচালনা করতে চাইছেন আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নইলে যুদ্ধাপরাধীদের মতন ব্যক্তিদের জন্য শোক প্রস্তাব কেন আনা হবে? কেন এখনো পর্যন্ত শহীদ মিনারে কেউ ফুল দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে আটক হতে হয় তাদেরকে? কেন ৭ মার্চ ভাষণ বাজানোর জন্য আহ অনেককে আটক করা হয়? আপনি কি এই 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 গুঞ্জনটি যেভাবে চলছে বা অনেকে বলছেন, তাদের সঙ্গে একমত পোষণ করেন যে আসলে অনেকটা ছাড় দিতে হচ্ছে তারেক রহমানকে? না, এটা তো প্রতীয়মান হয়, এটা বিশ্বাস অবিশ্বাসের থেকেও, তাদের কর্মকাণ্ড থেকে বোঝা যাচ্ছে যে তারা আহ একটু ছাড় দিতে চাচ্ছেন এই সরকারকে, এই বিরোধী দলকে। এই কারণে চাচ্ছেন হয়তো যে অনেকদিন পরে তারা সরকারে আসছে, তারা একটু শক্ত হয়ে বসতে চায় এবং কনফ্রন্টেশনে যেতে চায় না। এটাকে আমি ওই দৃষ্টিতেই দেখি, ছাড় দেওয়াটা দেখি। কিন্তু ইভেনচুয়ালি যদি এটা বাড়তে থাকে এবং রাষ্ট্রের যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এদের যে অবজেক্টিভ, ওইখানে যদি ব্যাপক ছাড় দিয়ে বসে, তাহলে তো ভালো হবে না। সেটা তখন আবার জনগণ তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। তবে আপাতত তারা ছাড় দিচ্ছে এবং মিলেমিশে করতে চাচ্ছে, এটা বোঝা যায়। যে সরকারকে ফেলে দিতে হবে, এটা তো অগণতান্ত্রিক, এটা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। আর যে জুলাই সনদ নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি যে বিএনপি বা অন্যান্য যারা আছেন, অনেকের মধ্যে জুলাই সনদ নিয়ে কিন্তু তাদের খুব একটা নাই, বাধা নাই। তারা বলছেন আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া যেটা, সে প্রক্রিয়াটা হচ্ছে যে সংসদ এখানে বিল আকারে আনবে এক একটা বিষয়, এবং 2/3 ভোটের মাধ্যমে এটাকে সংবিধানের অংশ করা হবে। এইখানে এদের বিপত্তি। সে বিপত্তিটা হচ্ছে যে আমাদের যে বেসিক স্ট্রাকচার আছে, সে বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না বা চেঞ্জ করা যাবে না। অর্থাৎ সংবিধানের যে মূল চরিত্র, যেটা 72-এর সংবিধানের যে মূল চরিত্র, সেগুলিকে ব্যাহত করা যাবে না, এমন কোন বিল আনা যাবে না। এটাই হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা জুলাই সনদ বলে বলতেছে যে মূল চরিত্র আপনি চেঞ্জ করতে চান কেন সংবিধানের? আমার একটা প্রশ্ন, যে সংবিধানের যে ধারাগুলি আছে, মূল ধারা, যেমন ধর্মনিরপেক্ষতা, যেমন গণতন্ত্র পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হবে, প্রজাতন্ত্রের যে ক্যারেক্টারিস্টিক আছে, এবং যে বিচার বিভাগ যে নিরপেক্ষ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে,
এইসব বিষয়গুলি তো আপনার বেসিক স্ট্রাকচার তো সংবিধানের মধ্যে লেখা নাই। বেসিক স্ট্রাকচার তৈরি হয়েছে আপনার 1989-এর একটা মামলা, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, সে থেকে যে আদালত ধীরে ধীরে বলছে যে সংবিধানের এই ধারাগুলি অনুচ্ছেদগুলিকে, এগুলি বেসিক স্ট্রাকচার, এগুলিকে পরিবর্তন যোগ্য নয়। সুতরাং এই ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার আদালত কর্তৃক সৃষ্ট হয়েছে। এখন এরা বলতেছে যে আমরা জুলাই সনদকে এমন ভাবে পাশ করতে হবে যেটা আদালতে নিতে পারবে না, আদালতে কেউ প্রশ্ন করতে পারবে না, যেগুলিকে জুলাই সনদে আছে। এটা কিভাবে হয়? আদালত প্রশ্ন করতে পারবে না, সংসদ প্রশ্ন করতে পারবে না। এটা তো হিটলারি কায়দা হয়ে যায়। আপনার এখানে তো আমাদের যে সংবিধানে যে ভাগ করা আছে আইনের শাসন, যে আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের ভিতরে যে আপনার ভাগ আছে, সেগুলি ইন্টারডিপেন্ডেন্স অলসো, সেগুলি সেপারেশনও আছে। সেগুলিকে সব উপেক্ষা করে একদল লোক যারা বিদেশ থেকে এসে এই ধরনের একটা উদ্ভট আইডিয়া দিয়ে গেছে যে কোন আইন, বাংলাদেশের কোন আইন আপনার আদালতে উপস্থাপন করা যাবে না, কেন করা যাবে না, এগুলি কিন্তু তারা বুঝতে চায় না। সেই জন্য সাম্প্রতিক সময় আমার একটা ইন্টারভিউকে কেন্দ্র করে এত বেশি মানে সমালোচনা করছে বেশ কিছু লোকজন, এই বট বাহিনী, সেটা আমি মানে অবাক হয়ে যায় যে এরা কত সংঘবদ্ধ হতে পারে। আমি একটু প্রশ্ন করতে চাই যে জুলাই সনদের মধ্যে তো অবশ্যই ভালো কিছু আছে, যেমন উচ্চকক্ষ গঠন করা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য, ক্ষমতা ভারসাম্যটা আনা, কিংবা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, তার জন্য সচিবালয় একটা প্রতিষ্ঠা হয়েছে, পৃথক সচিবালয়, সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে যে সঠিক নিয়মতান্ত্রিক উপায় অথবা যেই বিষয়গুলো আইনজীবীরা বলছিলেন সেইগুলো যথাযথভাবে ফলো না করে আহ বিচার বিভাগ সচিবালয় গঠন করা হয়েছে। যদি হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষয়গুলো থাকছে না, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথকীকরণের যে বিষয়গুলো সেটিও বাদ দিয়ে চাইছে বিএনপি। আরো বেশ কিছু বিষয় বাদ পড়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কি আমরা মানে আমরা কোন পক্ষ অবলম্বন করবো? মানে সরকারের, মানে বিএনপি সরকার যা করতে চাইছে, অনেক কিছু অ্যাভয়েড করতে চাইছে, সেটি আমরা সমর্থন করব, নাকি এই যে এনসিপি, জামাতে ইসলামী এখন একেবারে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এখনই সরকারের 1.5 মাস সময়ের মধ্যে রাজপথে নেমে গেছে, সেটিকে সমর্থন করবো? আপনি আপনি কি মনে করেন? আমি দুটোর একটাও সমর্থন করি না। আমি মনে করি কি যে এই যে বিচার বিভাগের যে মনে করেন যে সচিবালয় কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা সেটা আলোচনার মাধ্যমে হবে। তাদের যে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠান, সেটা আলোচনার মাধ্যমে হবে। আলোচনায় যদি ফেল হয় শেষ পর্যন্ত আপনার রাজপথে যাবেন কখন? তো লাস্ট রিজোর্ট হিসেবে আপনি সংসদ তো আছেই আলোচনার জন্য। এইসব বিষয়গুলি আলোচনার মাধ্যমে করতে হবে, আপনার সমাধান করতে হবে। আলোচনা ছাড়া হঠাৎ করে রাজপথে যাওয়াটা আমার মনে হয় না একটা সঠিক রাজনৈতিক পথ বলে আমি মনে করি না। সুশীল সমাজের প্রতিনিধি সেজে যারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, একেবারে হুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি ছাড়ছেন, আপনারাও তো সুশীল সমাজের প্রতিনিধি, আপনারাও তো প্রতিটি বর্তমান সরকারের সময় সমালোচনা করছেন। অবশ্যই সেটি বুদ্ধিজীবীদের কাজ কিংবা সাংবাদিকদের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু হুঙ্কার যখন ছাড়ছেন যে আহ সরকার ফিরে দেওয়া হবে, এর পেছনে কি অন্য কোনো গন্ধ আছে? সেই ডিপ স্টেটের খেলা কিংবা অন্য কোনো কিছু এখনো চলছে কিনা? আপনার ইউনূস সাহেবের সময় সুশীল সমাজকে সে ধ্বংস করে দিয়ে চলে গেছে, এবং সুশীল সমাজ নিজেও ধ্বংস, মরণ বিলাসী সুশীল সমাজ। যে দেখুন যে এই সেদিনকে একটা এই দেখলাম পত্রিকায় তো না, ফেসবুকেই দেখলাম, সোশ্যাল মিডিয়াতে, যে আপনার সুজন হাঙ্গার প্রজেক্টের ওইখানে নাকি 85% ভাউচার পাওয়া গেছে ভুয়া। এটা ইউএনডিপি করে নাই। এখন এটা যদি সত্য হয়ে থাকে তো বুঝতে হবে যে এটা ভয়ঙ্কর একটা পরিণতির দিকে চলে গেছে বাংলাদেশের সুশীল সমাজকে ইউনূস সাহেব বিভিন্ন কমিশনে বিভিন্ন ভাবে আপনার ধ্বংস করে দিচ্ছেন বেসিক্যালি। আর কোনো কোনো মানে আনইউজুয়াল কিছু আপনি দেখছেন কিনা? 1.5 মাসের মধ্যে এইভাবে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে রাজপথে নামা, জুলাই সনদকে বাস্তবায়ন করতেই হবে, সংবিধান সমস্যা পরিষদ গঠন করতেই হবে, আহ দেশি বিদেশি কোনো বিশেষ খেলা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কিনা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য? সিদ্ধান্ত হয়েছে, অত্যন্ত ভুল সিদ্ধান্ত হয়েছে যে
2 মাস পার হয়নি, সেই রকম একটা সরকারকে এরা রাজপথে গিয়ে আপনার ফেলে দিতে চায়। এটা গণতান্ত্রিক ব্যবহার না, গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করে না। এটা আপনার সংসদ, এরা নির্বাচিত হয়েছে কেন? সংসদে যে আলাপ আলোচনা করবেন, ওয়াক আউট করতেছে, ফাইন। আপনার বিভিন্ন রকমের যুক্তিতর্ক তুলে ধরবেন, সেইভাবে তো আমাদের জাতীয় জীবনের এই বড় বড় সমস্যাগুলি সমাধান হবে। রাজপথে তো সমাধানের পথ না, এখনো রাজপথে যাবে কখন? যখন দেখা যাচ্ছে যে একটা সরকার একেবারে ডিক্টেটর হয়ে গেছে, যেমন শেখ হাসিনা হয়ে গেছিল, রাজপথে যাওয়াটা তখন প্রয়োজন ছিল। এখন তো আমার মনে হয় না যে এদের এই রাজপথে যাওয়া, এবং সুশীল সমাজ যারা এটা চাচ্ছে, তারাও ঠিক মতো তারা ঠিক মতো পরিচালিত হচ্ছে না, বা তারা ঠিক মতো জনগণকে উপদেশ বা জনগণকে নিয়ে যে তারা এগিয়ে যাবে, আহ, এটা ঠিক ঠিক হচ্ছে না। সুশীল সমাজ এখন আসলে কি ক্ষমতার একটা স্বাদ পেয়ে গেছে, আবার যেতে চায়। যেমন নাহিদ ইসলাম, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, উনি বলছেন যে ডক্টর ইউনূস এবং তার যারা সহকর্মী ছিলেন, অ্যাডভাইজার, তারা যেন ওনাদের সাথে রাজপথে নেমে আসেন। তো এটা কি ধরনের কথা হলো? যে তাদের ভিতরে যে একটা আঁতাত ছিল, আঁতাতটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় যে এটা একটা ভুল দিকে তারা পরিচালিত হচ্ছে, তাদের চিন্তা মানে করা দরকার। ভুল দিকে পরিচালিত হচ্ছে, নাকি তারা তাদের হিসাব অনুযায়ী পরিচালিত হচ্ছে বিশেষ কৌশল অবলম্বন করে, বিশেষ একটি লক্ষ্যের জায়গা থেকে? এগুলো হতে পারে যে ওই যে আছে না, উল্টে পাল্টে দে মা লুটে পুটে খাই, এই ধরনের একটা অ্যাটিটিউড তাদের ভিতরে আছে। এবং এখন একে একে প্রকাশিত হচ্ছে যে এরা আহ, বহুদিন থাকতে চাইছিল, 29 সাল পর্যন্ত থাকতে চাইছিল, সে ধরনের তো কথাবার্তা খুব চাউর হয়ে যাচ্ছে, এই ধরনের একটা ছিল। সুতরাং তারা আবার হয়তো আবারও চাচ্ছে যে আবারও একটা ইন্টারিম গভর্নমেন্ট আসবে, ইন্টারিম গভর্নমেন্টে তারা থাকবেন, আবার তারা ক্ষমতা এক্সারসাইজ করবেন।